ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে নীরাদ। একবার হাত ঘড়িটার দিকে তাকালো সে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ ডাকছে, হয়তোবা বৃষ্টি নামবে। মা হয়তো তার অপেক্ষায় এখনো না খেয়ে আছে। অফিসে একটা জরুরি মিটিং ছিল, নয়তো 10টার আগেই বাড়িতে ফেরে সে। রাস্তা ফাঁকা, মানুষজন তেমন নেই এই রাস্তায়। আনমোড়ে গাড়ি চালাতে চালাতেই হঠাৎ ব্রেক কষে সে। দ্রুত গাড়ি থেকে নামে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে, অথচ কেউ ধরেনি পর্যন্ত। অবশ্য এখানে মানুষজন তেমন নেই। গাড়ির সামনে যায় নীরাদ। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে একটা যুবক কিছুটা আহত, তবে মাথায় আঘাতের ফলে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু না ভেবে তাকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলে। বারবার ভাইকে কল দিচ্ছে রদ্রি। এত দেরি তো হয় না ভাইয়ার বাসায় ফিরতে? ফোন রিং হচ্ছে ঠিক, তবে ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ভাইয়ার চিন্তায় ভাবির অবস্থা প্রায় কাঁদো কাঁদো। তুমি এত চিন্তা করো না তো ভাবি, হয়তো ভাইয়ের ফোনটা চুরি হয়ে গিয়েছে অথবা কোথাও হারিয়ে ফেলেছে, সেই জন্য ধরতে পারছে না। ভাবি এবার কেঁদে দিল, হেঁচকি তুলে বলল। ভাবির কথায় কি উত্তর দিবে বুঝতে পারে না রদ্রি। আরো কয়েকবার ফোন করে রিদানের ফোনে, কিন্তু না, একবারও ফোন রিসিভ হলো না। আমি বরং ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দিই। ম্যানেজারের নাম্বারে ডায়াল করার আগ মুহূর্তে রিদানের কল আসে। ভাইয়া ফোন দিয়েছে বলেই দ্রুত রিসিভ করে রদ্রি। প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে বলে রদ্রি, হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ফোন ধরছিলে না কেন? কখন আসবে? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে তুমি ভাইয়া? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে যায় নীরাদ। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু শান্ত হন মিস। আপনার নিজের ভাইয়ের ফোনে অন্য মানুষের গলা শুনে বেশ অবাক হয় রদ্রি। মুহূর্তেই রাগে দপ করে চলে ওঠে মাথাটা। এতক্ষণের উৎকণ্ঠা মিশ্রিত গলায় মুহূর্তেই রাগী ভাব চলে আসে। এই, কে আপনি? চোর নাকি? ভাইয়ার ফোন চুরি করেছেন তাই না? এই এক মিনিট, আপনি আবার ভাইয়াকে কিডন্যাপ করেননি তো? হ্যাঁ, আরে কিছু বলতে বলতে বকছেন আপনি। মিস্টার রিদান মানে আপনার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ভাইয়া কোথায়? বলতে বলতে কথার মাঝেই কেঁদে দিল রদ্রি। মেয়েটার হঠাৎ এমন কান্নায় অপ্রস্তুত হয়ে গেল নীরাদ। মেয়েটার কান্না শুনে কেন জানি প্রচন্ড খারাপ লাগছে তার। সে নিজেও জানে না কেন। নরম গলায় বলল, কাঁদবেন না মিস, আপনার ভাইয়ের কিছুই হয়নি, উনি ঠিক আছেন। আপনি বা ওনার ফ্যামিলিকে একটু হসপিটালে আসুন। হসপিটালে পৌঁছে তড়ি ঘড়ি করে দোতলায় ছুটল রৌদ্রি। ফোনের লোকটার কেবিনের সামনে এসে দাঁড়ালো সে। একটা লোক, না ঠিক লোক বলা উচিত নয়, একটা ছেলে দাঁড়িয়ে আছে উল্টো দিকে ফিরে, ফোনে কথা বলছে। সামনে এগোতেই কিছু কথা কানে এলো ওর। হ্যালো মা, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে, একটা জরুরি কাজ আছে। তুমি খেয়ে ঘুমিয়ে যাও, নয়তো কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ঔষধগুলো খেয়ে নিও মনে করে। ওপাশ থেকে কি বললো বুঝতে পারলো না রৌদ্রি। আমি এসে খেয়ে নেব, তুমি ঘুমিয়ে যাও, জেগে থেকো না। এক্সকিউজ মি, আপনি কি ফোন দিয়েছিলেন? পিছন থেকে কারো মিষ্টি গলার ডাক শুনে ভ্রু উঁচিয়ে পিছনে ফেরে নীরাদ। আচ্ছা রাখছে, শুভরাত্রি। বলেই ফোনটা কেটে দেয়। সচেতন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায় সে। মেয়েটার পরনে একেবারেই সাদামাটা একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেয়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো লাল হয়ে আছে কান্নার কারণে। জি, আমি ফোন দিয়েছিলাম। আপনার ভাইয়া কেবিনে আছে, ডক্টরের সাথে কথা হয়েছে আমার। তেমন গুরুতর কিছু হয়নি, মাথায় হালকা আঘাত পেয়েছে আর হাত একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসেন। জি আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে দেখা করে কেবিন থেকে বেরিয়ে এলো রৌদ্রি। ভাবি এখনো ভেতরে আছে। ডক্টরের সাথে কথা বলছিল নীরাদ। রৌদ্রিকে বের হতে দেখে একবার তাকিয়ে কথায় মনোযোগী হয় সে। রৌদ্রি ধীর পায়ে চেয়ে নীরাদের পাশে দাঁড়ায়। লোকটাকে তখন কত কিছু বলেছে, অথচ এই লোকটাই ওর ভাইয়াকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের মধ্যেই একটা অপরাধ বোধ কাজ করছে ওর। রৌদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরাদি বলে ওঠে, কিছু বলবেন? নীরাদের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে রৌদ্রি। আমতা আমতা করে সে, কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না। নীরাদ নিঃশব্দে হাসে। মেয়েটাকে বেশ স্বাভাবিক লাগছে এখন। আপনার ভাইয়াকে বাড়িতে নিয়ে যেতে পারবেন, ঠিকমতো যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। আর এই যে এটা নিন। বলে
বলেই একটা প্যাকেট বাড়িয়ে দিল রৌদ্রির দিকে। রৌদ্রি প্যাকেটটা নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। এটার মধ্যে মেডিসিন আছে, সাথে প্রেসক্রিপশনও টাইমলি খাইয়ে দিবেন। এবার আরো একটু কাছুমাছু হয়ে যায় রৌদ্রি। এই অসম্ভব ভালো লোকটাকে সে কি চোর বলে দিল? আসলে তখন সাথে প্রেসক্রিপশনও টাইমলি খাইয়ে দিবেন। তখনকার কথা আমি কিছু মনে করিনি। আপনি নিতান্তই বাচ্চা মেয়ে, না বলছে বলে ফেলেছেন। বাচ্চাদের কথা ধরতে নেই, সো ইটস ওকে। বলেই একটা মিষ্টি হাসি দিল নীরাদ। হাসিটা মিষ্টি হলেও রৌদ্রির কাছে সেটা গা জ্বালানো বলে মনে হলো। লোকটা তাকে ঠান্ডা মাথায় অপমান করে দিল। আপনার আমাকে বাচ্চা মনে হচ্ছে? দাঁতে দাঁত চেপে কথাটা বলল। রাগে এবার কান্না পেয়ে গেল রৌদ্রির। নীরাদ আবারও অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা কখন যে কি করে বোঝাই যায় না। যখন তখন কান্না করে, রেগে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। সে তো একটু মজা করেছিল, কিন্তু মেয়েটা যে সিরিয়াসলি নিয়ে নেবে বুঝতে পারেনি। আরে আমি মজা করছিলাম, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ, কাঁদলে কিন্তু আপনাকে সত্যিই বাচ্চা মনে হবে। জোর গলায় চেঁচিয়ে ওঠে রৌদ্রি। কাঁদছি না আমি। বলেই কেবিনের দিকে হন হন করে হেঁটে যায়। রৌদ্রির পিছে পিছে কেবিনে ঢুকে নীরাদও। রিদানকে উদ্দেশ্য করে বলে, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসে। রিদান কিছু বলতে যাবে তার আগেই রৌদ্রি বলল। আমরা একাই যেতে পারবো। রৌদ্রির কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে নীরাদ বলল, এত রাতে সিএনজি পাবেন না ভাইয়া। তোরা গাড়িতে আসিসনি? না, আঙ্কেল তো ছুটিতে। ও নীরাদ, তুমি তাহলে একটু পৌঁছে দিয়ে আসো, আমাদের বাসা কাছেই। জি ভাইয়া, অবশ্যই, আপনারা আসুন। রৌদ্রিদের বাসার সামনে থামলো নীরাদের গাড়ি। ভাবি আর ভাইয়া ওনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। রৌদ্রি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই নীরাদ ডাকলো তাকে। মিস রৌদ্রি, জি। আপনার ভাইয়ের ফোন আর ওয়ালেট ওনার পকেটে পেয়েছিলাম, আর তখনের জন্য সরি। আমি আপনাকে কাঁদাতে চাইনি। আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। ভাইয়ের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বলে একটা মুচকি হাসি দিল নীরাদ। চেহারায় সারাদিনের ক্লান্তি ফুটে উঠেছে মানুষটার। কিছুক্ষণ আগে যতটা অসহ্যকর লাগছিল লোকটাকে, এখন ঠিক ততটাই ভালো লাগছে। কি চমৎকার অমায়িক হাসি তার। অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল, তবে কিছুই বলতে পারলো না। আল্লাহ হাফেজ। নীরাদ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রৌদ্রিও ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। এটাই কি শেষ দেখা, নাকি কেবল শুরু? আকাশে এখনো মেঘ ডাকছে, হয়তোবা জানান দিচ্ছে শুভ সূচনা। সকালে ভাইয়াকে নাস্তা খাইয়ে দিচ্ছিল রৌদ্রি। ভাবি রান্নাঘরে রান্না করছে। কালকে তোর অনেক কষ্ট হয়েছিল বোন। তোর ভাবি প্রেগনেন্ট, এই অবস্থায় ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলি, তার উপর গাড়ি ছিল না। কি যে বলো না তুমি, হসপিটালে আর আমি কি বাসায় বসে থাকবো নাকি? বাদ দাও তো এসব। তোমার ব্যথা কমেছে? কমেছে। কালকে নীরাজ ছেলেটা না থাকলে যে কি হতো, ও ঠিক সময়ে না আসলে ওইখানে পড়ে থাকতাম আমি। এখন শুধু ওষুধগুলো খাও তো ভাইয়া। রৌদ্রি ওষুধগুলো দিয়ে পানি খাইয়ে দিচ্ছিল রিদানকে। তখনই ফোনটা বেজে উঠল তার। ফোনের দিকে তাকিয়ে প্রচন্ড বিরক্তি লাগলেও ভাইয়ের সামনে তা প্রকাশ করলো না। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে ফোনটা হাতে নিল। ফারহান ফোন করেছে? হুম। যা তুই ঘরে গিয়ে ওর সঙ্গে কথা বল বোন, আমি একটু ঘুমাবো। আচ্ছা। ঘরে এসে দরজা লাগিয়ে দিল রৌদ্রি। ফোনটা এখনো অনবরত বেজেই চলেছে। লোকটার সাথে কথা বলতে হবে ভেবেই অসহ্য লাগছে তার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান? দেখুন, আপনাকে আমি এসব বলতে মানা করেছি। আপনার সাথে এখনো বিয়ে হয়নি যে আপনি আমাকে জান ডাকবেন। রাগ করছো কেন জান? বিয়ে হয়নি কিন্তু হয়ে তো যাবে, এবং খুব শীঘ্রই। অসহ্যকর। কথাটা আসতে বললেও ফোনের ওপাশ থেকে ফারহান ঠিকই শুনে ফেললো। এই অসহ্যকর মানুষটাকে তোমার আজকে সারাটা বিকেল সহ্য করা লাগবে। সো বি প্রিপেয়ার্ড। কথাটা শুনে ভ্রু কুঁচকে এলো রৌদ্রির। খানিকটা অবাক হয়ে বলল, মানে দেখা করছি আমরা, তোমাকে নিতে আসবো বিকালে, রেডি হয়ে থেকো। ইম্পসিবল, আমি যেতে পারবো না, সরি। কেন? ভাইয়া ভাবির অনুমতি না নিয়ে আমি কোথাও যাই না। তোমার ভাবির থেকে পারমিশন নিয়ে আমি তোমাকে বলেছি, এরপর নিশ্চয়ই তোমার কোনো সমস্যা থাকার কথা না। রৌদ্রি কিছুক্ষণ চুপ থেকে অনুরোধের সুরে বলল,
প্লিজ আজকে না, আমি আর কোনো কথা নয়, বিকেলে যেন লেট না হয়। আই জাস্ট নিড ইউ টুডে। খট করে কেটে গেল ফোনটা। ঠাস করে ফোনটা ছুঁড়ে মারলো রৌদ্রি। খুব করে কান্না পাচ্ছে তার, খুব। রৌদ্রির বয়স যখন 6 বছর তখনই ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। বাবার মৃত্যুর শোকে 7 দিনের মাথায় ওর মাও স্ট্রোক করে। এতিম হয়ে যায় 2 ভাই বোন। তারপর বেশ কয়েক বছর চাচাদের সাথে নিজেদের বাড়িতেই ছিল তারা। ধীরে ধীরে রিদান নিজের বিজনেস দাঁড় করায়। সেই ভিত্তিতেই আজ সে সফল বিজনেসম্যান। বর্তমানে ওরা যে বাসাতে থাকে সেটা রিদান নিজের টাকাতেই কিনেছে। ওদের বাবা যখন মারা যায় তখন ওদের বাসায় জমি জমা নিয়ে বেশ ঝামেলা চলছিল। কয়েকবার ওর চাচাদের সাথে ঝগড়াও হয়েছিল ওর বাবার। এর মধ্যেই হঠাৎ ওর বাবার অ্যাটাক হয়। ডাক্তার বলেছিল অতিরিক্ত টেনশনের কারণে অ্যাটাক হয়েছিল। তখন থেকে রিদান বাবার মারা যাওয়ার পিছনে ওর চাচাদেরকেই দায়ী করে। ওর ধারণা এই সম্পত্তিজনিত কারণেই ওর বাবা টেনশনে ছিল। বিয়ে করার পর রিদান আর ওই বাসায় থাকেনি। বউ আর বোনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। ছোট থেকেই ভাই রৌদ্রিকে আগলে রেখেছে। আর ভাবি তো যেন তার মা, নিজের সন্তানের মতোই আদর করে তাকে। ভাই ভাবির উপরে কখনোই কোনো কথা বলে না রৌদ্রি, কখনো বলতে পারবেও না, আর না তো সে বলতে চায়। ফারহান ভাইয়ার বন্ধুর ছোট ভাই, ভাইয়ার পছন্দের ছেলে। রিদান যখন তার মতামত জানাতে চেয়েছিল তখন না বলতে পারেনি রৌদ্রি। তার সাথে বাগদানো হয়ে গেছে রৌদ্রির, হয়তো বিয়েটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমন না যে রৌদ্রি কাউকে ভালোবাসে, ফারহানকে বিয়ে করতে তার কোনো সমস্যাও ছিল না। কিন্তু লোকটা সবার সামনে যতটা ভালো দেখায় সে ততটা ভালো না। সুযোগ পেলেই রৌদ্রির সাথে অসভ্যতামি করে সে। তার কথাবার্তাও বিশেষ সুবিধার লাগে না রৌদ্রির কাছে। সন্ধ্যা 6:30 বাজে। গাড়ি নিয়ে বেরিয়েছে রিদান, কোনো উদ্দেশ্য নেই, এমনিতেই ঘুরতে বেরিয়েছে। কালকে রাতের পর থেকেই ভালো লাগছে না তার। রাতে ঘুমও হয়নি ঠিকঠাক। মনের মধ্যে বারবার একটা অদ্ভুত ইচ্ছা জাগছে তার। কারণটা তার জানা নেই, তবে তার খুব মিস রৌদ্রিকে দেখতে ইচ্ছে করছে। রৌদ্রিদের বাসার কাছেই একটা জায়গায় গাড়ি থামিয়ে অযথায় দাঁড়িয়ে আছে সে। হঠাৎ একটা গাড়ি থামলো ওদের বাসার সামনে। রৌদ্রিকে বের হতে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল নীরাদের। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। মিস রৌদ্রি, কেমন আছেন? পাশ থেকে কারোর ডাকে চমকে উঠল রৌদ্রি। ঘাড় ঘুরিয়ে নীরাদকে দেখে বেশ অবাক হলো। জি ভালো, আপনি এখানে? এসেছিলাম একটা কাছে, আপনার সাথে দেখা হয়ে গেল। বেশ উৎফুল্ল শোনায় ওর গলা। রৌদ্রি কিছু বলবে তার আগেই ফারহান পাশে এসে দাঁড়ায়, হাত ধরে রৌদ্রির। রৌদ্রি হাতটা ছাড়াতে চায় কিন্তু পারে না, শক্ত করে ধরে আছে ফারহান। বিষয়টা চোখ এড়ায় না নীরাদের। কে উনি? উনি কালকে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ফারহানের দিকে হাত বাড়িয়ে দেয় নীরাদ, হাসি মুখে বলে। আমি নীরাদ আহমেদ। ফারহানও হাত মেলায়। আমি ফারহান চৌধুরী, নাইস টু মিট ইউ। রৌদ্রিকে জিজ্ঞেস করে, কি হয় উনি আপনার কাজিন? না, আমি বাগদত্তা। রৌদ্রির মুখে বাগদত্তা শব্দটি শুনে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল নীরাদ। তারপর নিজেকে সামলে নিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলল, ও, কংগ্রেচুলেশন। বিয়ে কবে আপনাদের? নীরাদের প্রশ্ন শুনে রৌদ্রিকে আরো কাছে টেনে নিল ফারহান। রৌদ্রির অস্বস্তি বোধটা খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো নীরাদ। সেটা হতে এখনো দেরি আছে নীরাদ সাহেব, আর অনার্স শেষ হওয়ার আগে সে কিছুতেই বিয়ে করবে না। মেয়েটা কেমন যেন উসখুস করছে, কিন্তু কেন? উত্তরে মৃদু হাসলো নীরাদ। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো সে। সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। মাথায় শুধু রৌদ্রির বলা আমার বাগদত্তা কথাটাই ঘুরছে। উনি অন্য কারো। ব্যাপারটা ভাবতেই মনটা বিষিয়ে উঠছে। ফারহানের প্রতি রৌদ্রির আচরণটা তাকে বেশ ভাবিয়ে তুলেছে। মেয়েটার কি বিয়েতে মত নেই, নাকি শুধু সে সামনে ছিল বলেই লজ্জা পাচ্ছিল? ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিল রৌদ্রি। বালিশের মুখ গুজে কিছুক্ষণ পড়ে রইল। লোকটার সামনে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিল কিছুক্ষণ আগে। ফারহান কিভাবে ধরেছিল তাকে? ওনার সামনে কিছু বলতেও পারছিল না। দরজা ঠেলে মায়ের রুমে ঢুকলো নীরাদ। মনিরা আহমেদ তখন এক মনে তসবিহ গুনছিলেন। দরজা খোলার শব্দ শুনে মুখ তুলে তাকালেন তিনি। নীরাদকে দেখে খুশি হলেও পরক্ষণে মুখে চিন্তার ছাপ ফুটে উঠল তার।
ছেলেটাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে, চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। আসবো মা? ছেলের ডাকে ধ্যান ভাঙলো তার। আয় বাবা। ধীর পায়ে মায়ের পাশে যেয়ে বসলো নীরাদ। মনিরা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? নীরাদ কিছু বলল না। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল সে। মনিরা বেগমের কপালের চিন্তার ভাঁজটা আরো কিছুটা কুঁচকে এলো। তার ছেলের যে মন খারাপ এটা বেশ ভালোই বুঝতে পারলো। আদুরে গলায় বললেন, কি হয়েছে বাবা, বল আমাকে। শরীর খারাপ? হুম, আমি ঠিক আছি মা। কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আচ্ছা মা, তুমি তো বাবাকে এখনো ভালোবাসো, তাই না? ছেলের মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে যার পরনায় অবাক হলেন মনিরা। ছেলের সাথে সে অনেকটাই সহজ। নীরাদের যখন 10 বছর বয়স তখনই ওর বাবা মারা যায়। স্বাভাবিক মৃত্যুই হয় ওর বাবার। এরপর আর 19টা বছর হতে চললো ছেলেকে একাই মানুষ করেছে তিনি। বাসার লোকেরা অবশ্যই বলেছিল বিয়ে করতে, কিন্তু প্রথমত ছেলের কথা ভেবে এবং দ্বিতীয়ত তিনি নিজের স্বামীর জায়গা অন্য কাউকে দিতে পারবেন না, এই জন্যই বিয়ে করেননি। মনিরা আহমেদ স্বামীকে প্রচন্ড ভালোবাসেন উনি। হয়তো আজ মানুষটা নেই, তবে ভালোবাসাটা এতটুকুও কমেনি। স্বামীর কথা মনে পড়াতেই চোখ দুটো ভিজে উঠল তার। এক হাত দিয়ে পানি মুছে সিক্ত গলায় বললেন, তোর বাবা মানুষটা এমন, ওনাকে ভালো না বেসে থাকা যায় না রে। বড্ড ভালো ছিলেন উনি, আল্লাহর অনেক প্রিয়, নয়তো কি আর আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যান? কিন্তু বাবা তো নেই। ছেলের কথায় মৃদু হাসলেন উনি। তো কি হয়েছে, উনি নেই বলে কি আমি ভালোবাসতে পারবো না? শোন বাবা, ভালোবাসাটা একান্তই নিজস্ব অনুভূতি। কাউকে ভালোবাসলে যে সেটা প্রকাশ করতেই হবে বা সবাইকে দেখাতে হবে যে আমি তাকে ভালোবাসি, এমনটা নয়। মুখে না বলেও ভালোবাসা যায়, কাজকর্মেও ভালোবাসা প্রকাশ করা যায়। ভালোবাসাটা তো আর চাপিয়ে দেওয়া যায় না, জোর করে আদায়ও করা যায় না। এটা আদায় করার মতো বস্তু না। তুই কাউকে ভালোবাসলে বাসবি, সে বাসুক আর নাই বাসুক। এখন বলতো এসব কথা কেন বলছিস? মায়ের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল নীরাদ। বিষণ্ণে ভরা চেহারাটায় হালকা হাসির রেখা ফুটে উঠেছে তার। মায়ের কথাগুলো যেন বড্ড প্রয়োজন ছিল এই সময়টাতে। না, এমনি। আচ্ছা তুমি থাকো, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে খেয়ে নেব। আচ্ছা যা। ছেলের এড়িয়ে যাওয়াটা বুঝতে পারলেন তিনি, তাই আর বেশি কিছু বললেন না। তবে নীরাদের কথাবার্তায় ব্যাপারটা আঁচ করতে পেরেছেন উনি, এজন্যই এই কথাগুলো বললেন। তিনি চান না তার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিক। বিকালে হাঁটতে বেরিয়েছেন মনিরা বেগম। বাড়ির পাশে একটা পার্কে ঘুরে ঘুরে দেখছেন উনি। রোজ না হলেও প্রায় বিকেলে হাঁটতে যান উনি। বাড়ির পাশেই এমন একটা পার্ক থাকায় বেশি দূরে যান না, এখানেই ঘোরাফেরা করেন। এই দিকটায় গাছপালা বেশি, তাই মানুষ নেই তেমন। হঠাৎই হাঁটুর প্রচন্ড টান অনুভব করলেন উনি। এক হাতে হাঁটু চেপে উবু হয়ে গেলেন। চোখ মুখ ব্যথায় কুঁচকে এলো তার। ঘাসের উপরই বসে পড়বেন তার আগেই পাশ থেকে কেউ একজন এসে ধরলো ওনাকে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে আন্টি, আমাকে ধরুন নয়তো পড়ে যাবেন। পাশে থাকা মেয়েটার হাতটা শক্ত করে ধরলেন মনিরা। মেয়েটা তাকে ধরে ধরে পাশের একটা বেঞ্চে বসালো। আপনার কি হাঁটুতে ব্যথা হচ্ছে আন্টি? হ্যাঁ রে মা, এতদিন ছিল না, আজকে হঠাৎই কেন হলো বুঝতে পারছি না। আপনি কার সাথে এসেছেন? আমি তাকে ডেকে নিয়ে আসি। আমি একা এসেছি মা, পাশেই আমার বাসা। ও, তাহলে আপনার ব্যথা একটু কমলে বাসায় দিয়ে আসি। মেয়েটার ব্যবহারে রীতিমতো মুগ্ধ মনিরা। চেহারার দিকে তাকিয়ে দেখলো বেশ মিষ্টি দেখতে মেয়েটা। নাম কি মা তোমার? বাহ, জি, আমার নাম রৌদ্রি, ইমলে জাহান রৌদ্রি। বেশ মিষ্টি নাম, নামের সাথে তুমি নিজেও বেশ মিষ্টি। জবাবে মৃদু হাসলো রৌদ্রি। মহিলাটার মিষ্টি মেয়ে কথাটা শুনে নীরাদের প্রথম দিন বলা আপনি খুব মিষ্টি একটা মেয়ে। কথাটা মনে পড়ে গেল রৌদ্রির। মনিরা বেগমকে বাসায় নিয়ে এলো রৌদ্রি। গাড়িতে উঠতে কষ্ট হবে বলে হাত ধরে ধরে নিয়ে এসেছে ওনাদের বাসায়। আসার পথে সারাক্ষণই উনি এটা ওটা জিজ্ঞেস করেছেন। অনেক মিশুক স্বভাবের উনি। মহিলা বেশ বিত্তবান, ঘরবাড়ি দেখলেই তা বোঝা যায়। বাসার বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। বাড়ির কাজের লোক হবে হয়তো। মনিরাকে সোফায় বসিয়ে দিল রৌদ্রি। সে কি মা, কিছু খেয়ে যাও, আমার যেন কতটা কষ্ট হলো তোমার। আন্টি আমি তাহলে আসি। না না, কষ্ট কেন হবে, আজকাল কিছু খাবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফিজ। বাসায় এসে ঢুকতে
মুহূর্তেই সোফায় বসা মানুষটাকে দেখে বেশ ভালোই অবাক হয়ে গেল রদ্রি। সোফায় বসে আছে নীরাদ, বেশ হাস্যোজ্জ্বল ভাবে কথা বলছে তার ভাইয়ের সাথে।